ব্রাজিলের স্কোয়াড বিলিয়ন সমান। প্লেয়ারদের যে দাম সেটা 1 বিলিয়নেরও উপরে, কিন্তু তাদের যে পারফরমেন্স বা তাদের যে নাম এবং মানের ওজন, সেটা কিন্তু আমরা খেলায় দেখতে পাচ্ছি না। আম, ব্রাজিল উরুগুয়ের সাথে টাই ব্রেকারে 4-2 গোলে হেরে এবারের কোপা আমেরিকা থেকে বাদ পড়ছে। কিন্তু ম্যাচের মধ্যে কোনো দলই কোনো স্কোর করতে পারেনি। ব্রাজিল, আশ্চর্যের বিষয় হচ্ছে ব্রাজিলে স্কোর করার মতো নির্দিষ্ট কেউ নাই। অর্থাৎ ব্রাজিল সমর্থক থেকে শুরু করে আম, অন্যান্য জনরাও যে একটু ভরসা রাখবে বা নিশ্চিতভাবে বলবে যে বর্তমান সময়ে ব্রাজিলের এই প্লেয়ারটা গোল করতে পারে, এরকম সংখ্যা নাই বললেই চলে। কেননা আম, তাদের খেলার যে গতি বা ধরন, এটা দেখে মানে প্রেডিক্ট করা বা কোনো প্লেয়ারকে নির্দিষ্ট করে ধরে নেওয়া এটা অসম্ভব। আম, ব্রাজিল উরুগুয়ের সাথে যা খেলছে ফার্স্ট হাফে, তো আম, আমার কাছে মনে হয়েছে যে মানে ব্রাজিল খুব সম্ভবত খেলতে নামে নাই। তারা তারা এক ধরনের মানে একঘেয়েমির মধ্য দিয়ে যাচ্ছে। আমি তো রদ্রিগো যে ফ্রন্ট লাইনে খেলছে, রদ্রিগো ছিল ওইখানে, এন্ড্রিক ছিল, আর রাফিনা। তো রদ্রিগোকে তো আমার মনে হয়েছে যে ফার্স্ট হাফে তো ওরে খুঁজেই পাওয়া যায়নি, ও কয়টা বল টাচ করছে সেটা একটা বিষয়। আম, তারপরে সেকেন্ড হাফে গিয়ে খেলাটা একটু বিল্ড আপ বা একটু গুছালো মনে হয়েছে, কিন্তু যদিও ওই গুছালুটা যথেষ্ট হয়ে ওঠেনি, কারণ স্কোর 0। খেলাটা সেকেন্ড হাফটাকে মানে যথেষ্ট বলা যাইতো তখন, যদি কোনো স্কোর থাকতো। কোনো স্কোর করতে পারে নাই ব্রাজিল। তাছাড়া উরুগুয়ের নান্দেজ, নান্দেজ 74 মিনিটসে রেড কার্ড পাইছে। প্রথমে ওইটা রেফারি হলুদ কার্ড দিছিল, কিন্তু পরে ভারে গিয়ে ওইটা রেড কার্ড হয়। তার মানে 74 মিনিটসে একটা প্লেয়ার রেড কার্ড পেয়ে মাঠ ছাড়ছে। তার মানে আরো 16 মিনিট, আরো 16 মিনিট, 90 মিনিটে যাইতে আরো 16 মিনিট। ওই সময়টা উরুগু ছিল 10 দলের প্লেয়ার, 10 দলের, সরি, 10 জন প্লেয়ার নিয়ে দল। তাহলে ওই সময়টা ব্রাজিল কাজে লাগাতে পারেনি। এটা ছিল ওই সময় যে 16 মিনিট বা 15 মিনিট, ওই সময়টাও ব্রাজিল ব্যবহার করতে পারেনি। এটা এটাও তাদের তাদের যে বর্তমানে ভারসাম্যহীনতা, মানে দলে ব্যালেন্সের অভাব, এটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। যখন একটা দল অপোনেন্ট 10 দলে পরিণত হচ্ছে, তখনও ওই, সরি, আমি বারবার 10 দল বলছি, 10 জনের প্লেয়ার প্লেয়ার নিয়ে যে ইয়াতে পরিণত হচ্ছে, তবুও ওই সময়টা কাজে লাগানো যাচ্ছে না। এটা এখান থেকেই ব্রাজিলের দুর্বলতা আর জায়গাটা অবশ্যই পরিষ্কারভাবে ফুটে উঠতেছে। তাছাড়া এন্ড্রিক স্টার্ট করছে, আহ এন্ড্রিক স্টার্ট করলেও সে কিন্তু যথেষ্ট পরিমাণ ফ্লেক্সিবিলিটি পায়নি। কিভাবে? তাকে সব সময় উরুগুয়ান ডিফেন্ডাররা সব সময় মার্কিং করে রাখছে, যাতে করে সে কোনো ধরনের স্পেস না পায় বা তাকে সে যেন তার মতো করে খেলতে না পারে। এটা তো অবশ্যই তারা করবে, এটা তো মানে এখানে ইয়া করার কিছু নাই। এটা পূর্ব ইয়া বলা যায়, পূর্বেই আন্দাজ করার মতো ছিল। কেননা আমরা দেখছি যে এন্ড্রিক স্পেস পেলে বা
তার কাছে যদি মোটামুটি একটা সুযোগ চলে আসে, তখন সেখান থেকে সে গোলে কনভার্ট করার ভালো একটা সম্ভাবনা চলে আসে। তো এই বিষয়টা উরুগুয়ান ডিফেন্ডারদের মাথায় ছিল, এজন্য আহ এনড্রিক তার নিজের মতো করে সে দাঁড়াতে পারেনি। আর আরেকটা বিষয় হচ্ছে খেলার মধ্যে রোনাল্ড আরাউহো, উরুগুয়ান ডিফেন্ডার, সে ইনজুর্ড হয়ে মাঠ ছাড়ছে। তার মানে উরুগুয়ের ডিফেন্ডে ভাঙ্গনের দেখা গেছে। মানে তারা যতটুকু শক্তি নিয়ে আহ আসছিল, এ থেকে একটু কমে গেছে। কিভাবে? রোনাল্ড আরাউহো ছিল তাদের ডিফেন্ডারদের মধ্যে অন্যতম, বা তাদের যে ভরসার জায়গা ডিফেন্সের ইয়াতে, ওইখানে ছিল রোনাল্ড আরাউহো। তার মানে ও ইনজুর্ড হয়ে মাঠ ছাড়ার পরও ওই অ্যাডভান্টেজটাও ব্রাজিল নিতে পারে নাই। তার মানে ব্রাজিলের বর্তমান অবস্থাটা কোথায়, এটা আসলে মানে খেলায় পরিষ্কার। এখানে আর এত কিছু বলার কিছু নেই। তারপরে আমরা যদি দেখি যে এ- আমরা যদি দেখি মানে একটা ম্যাচে কতটুকু আহ ফিজিক্যাল গেম হতে পারে শক্তির দিক থেকে, মানে শারীরিক শক্তির দিক থেকে কে কতটুকু এগিয়ে, বা কে কতটুকুর প্রয়োগ ঘটাতে পারে, এই বিষয়টাও এই ম্যাচে অবশ্যই ছিল। কিভাবে? ফাউল হইছে টোটাল 40+, 40টার উপরে ফাউল হইছে। তার মানে আমরা যদি খেলার কথা, খেলায় কি কি হয়েছে এটা এটা ধরে ধরে না বলে বা এটা আলোচনা না করে যদি শুধু কার্ডকেই দেখি, তার মানে 40টা কার্ড তো এমনি এমনি আসতেছে না। 40টা কার্ড তো নিশ্চয়ই ইয়া থেকেই আসতেছে। আচ্ছা, তারপরে আমরা আহ উরুগুয়েকে ব্রাজিলকে নিয়ে তো বললাম। এবার যদি উরুগুয়েকে একটু আমরা দেখি, উরুগুয়ে কিন্তু আমরা দেখছি যে মোটামুটি শুরু থেকেই, যদি বলা যায় যে তারা প্রথম 4-5 মিনিট এরকম একটু ঠান্ডা অবস্থায় ছিল, বা আমার কাছে এরকম মনে হয়েছে। পরে গিয়ে তারা প্রেসিং শুরু করছে, তারা ব্রাজিলকে হাই প্রেসের মধ্যে রাখার চেষ্টা করছে। এটা ছিল তাদের একটা আহ মানে বড় পরিকল্পনা। যেমন তারা তাদের যে রিদমটা, সেটা ধরে রাখতে গিয়ে এই যে তাদের প্রেসিংটা, এটাকে তারা খুব বেশি ব্যবহার করছে। এবং ব্রাজিল এখানেও ধরা খাইছে। তারা যখন হাই প্রেস করতেছে, তখন ব্রাজিল অনেকটা সতেজ অবস্থা, মানে মানে সতেজ অবস্থায় দেখা যায়নি, নিঃস্ব অবস্থায় এরকম মনে হয়েছে। তো তাদের হাই প্রেস গুলা ঠেকাতে গিয়ে ব্রাজিলকে অনেক বেগ পোহাতে হয়েছে। যাই হোক, সবকিছুর পরে 90 মিনিট পরে রেজাল্ট হচ্ছে, স্কোর হচ্ছে ইকুয়াল 0-0। তারপরে তো এক্সট্রা টাইম যোগ হবে না এটা, এবারের কোপা আমেরিকাতে এক্সট্রা টাইম যোগ হচ্ছে না, সরাসরি টাই ব্রেকারে চলে যাচ্ছে। তো ব্রাজিলের ম্যাচটাও যেহেতু উরুগুয়ের সাথে 0-0 ছিল, তারপরে ট্রাই ব্রেকারে গেল। ট্রাই ব্রেকারে যাওয়ার পরে একটা জিনিস মনে হয়েছে যে মানে ব্রাজিল গোল করতে ভুলে গেছে আসলে। ট্রাই ব্রেকারে তো তারা মিস করছে, কিন্তু কিন্তু মানে মানে অরিজিনাল পেনাল্টি টেকার, বা যার উপরে ভরসা রাখাই যাবে, নিশ্চিতভাবে ও স্কোর করতে পারবেই পারবে, এরকম পেনাল্টি টেকারও মনে হয় ব্রাজিল এখন মানে মাথা উঁচু করে বলতে পারবে না বা দেখাতে পারবে না, এরকম অবস্থা। দুইটাই শুট হইলো, তারা দুইটা শুটের সুযোগ পাইছে। আহ সরি, দুইটা দুইটা সেভ করছে, দুইটা মিস করছে। প্রথমটা মিস করছে মিলিতাও, আর পরেরটা ডগলাস লুইস। এই যে দুইটা মিস হইলো, এই দুইটা মিস হওয়ার কারণে উরুগুয়ে তো এমনিতেই এগিয়ে গেল। তারা 4টা স্কোর করতে পারছে, 4টা স্কোর করছে, 4-2, তার মানে ব্যবধান হচ্ছে 2। আরেকটা, তার মানে আমরা এখন মানে দেখলাম যে আহ টাই ব্রেকারে গিয়ে উরুগুয়ে ব্রাজিলের সাথে এবারে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে জিততে পারছে। আচ্ছা, এবার যদি আরেকটু কথা বলি,
যে উরুগুয়ে কিন্তু একটা বিষয় খেয়াল রাখা দরকার, তাদের যে মানে পারফরমেন্স বা তাদের যে এমন পজিটিভিটি, যেটা খেলায় পরিষ্কার, এমন পজিটিভিটির কিন্তু কারণ আছে। তার আর্জেন্টিনা 2022 2022 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হওয়ার পরে যতগুলা ম্যাচ খেলছে সবগুলাতে হয় জিত, যতগুলা ম্যাচ খেলছে হয় জিতছে না হইলে ড্র হয়েছে, কিন্তু একটা মাত্র লুজ করছে বা হারছে। ওই একটাই ছিল উরুগুয়ের বিপক্ষে। উরুগুয়ে কিন্তু আজকে তাদেরকে বিল্ড আপ করে নাই, তারা যে আগে থেকেই পরিকল্পনা করে করে বিল্ড আপ হয়ে হয়ে আসতেছে। এটা হচ্ছে একটা উদাহরণ, আমি আর্জেন্টিনাকে এখানে টেনে নিয়ে এসে এই উদাহরণটা দেখাতে চাইলাম যে উরুগুয়ে যে, যদি আপনি মনে করে থাকেন যে উরুগুয়ে আজকে ব্রাজিলকে হারিয়ে দেওয়ার কারণে একটা চমক দেখিয়ে দিছে, তাহলে এটা কিন্তু চমক নয়, তারা এটা ডেজার্ভ করে। আমি বলবো কিভাবে, তারা কিন্তু আগে থেকেই পরিকল্পনা করে করেই আসছে, তারা কিভাবে খেলবে কিভাবে না সবকিছুর বিল্ড আপ আমরা এখন ম্যাচে দেখতে পারতেছি। তো তারা একটা ম্যাচ, আর্জেন্টিনা একটা ম্যাচ হারছে ওই ওয়ার্ল্ড কাপ, লাস্ট ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হওয়ার পর, ওইটাই ছিল উরুগুয়ের বিপক্ষে। তাছাড়া তারা আম, কোপা আমেরিকাতে আসার আগে একটা ম্যাচ আসার আগেও তারা ব্রাজিলকে একবার হারাইছিল খুব সম্ভবত, আমার যতটুকু মনে পড়তেছিল। তারা হয় কোয়ালিফায়ার ম্যাচ, ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই বা কিছু একটা ম্যাচ তারা ব্রাজিলকে হারাইছিল। তার মানে তারা আগে থেকেই বিল্ড আপ হয়ে হয়ে আসতেছে, তাদের যে ধারাটা, গতি প্রক্রিয়া সবকিছুতেই তাদের ইতিবাচকতা একদম এখন পরিষ্কার হয়ে যাচ্ছে। তো তাদেরকে যদি আপনি মানে আজকের ম্যাচ দিয়ে মানে বিবেচনা করতে যান, তাহলে কিন্তু আপনার কাছে মনে হবে যে উরুগুয়ে এগুলা চমক দেখাচ্ছে, কিন্তু আসলে এগুলা আমার কাছে কোনো চমকই না। তারা আগে থেকেই তাদের দলকে তৈরি করে করে এসে এখন তারা ফল পাচ্ছে। আপনি যখন দীর্ঘ সময় থেকে কোনো একটা নিয়ে কাজ করবেন, তাহলে ও একটা সময় গিয়ে ফল নিশ্চিতভাবেই আসবে। তেমন হচ্ছে উরুগুয়ে, তারা আগে থেকে ইয়া করে করে আসছে, করে এসেই এখন তাদের ফলাফল হাতেই। ব্রাজিলকে তারা একদম আম, ব্রাজিলকে তো তারা হারিয়ে দিছে। এটা